রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা। তুরাক-তীরে ইজতেমায় ইবাদত বন্দেগিতে ব্যস্ত মুসল্লিরা। কাল দুপুর 12টার পর আখেরি মোনাজাত। বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি অর্ধেকে নামায় রাজস্ব হারাচ্ছে সরকার। ভারতীয় ভিসা জটিলতায় সংকট। স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছি সঞ্চারে মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছেন রাজনৈতিক দলগুলো। বেলা 3টায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শুরু হয়। বৈঠকে অংশ নিয়েছেন বিএনপি, জামায়াতে ইসলাম, বাসদ, ইসলামী আন্দোলন, 12 দলীয় জোট, গণফোরাম, এবি পার্টি, গণফোরাম, বিজেপি ও গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের এটাই প্রথম বৈঠক। এতে সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা। বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব তৈরির জন্য গঠন করা 6টি কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন গত 8 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কাছে পেশ করেছে। এই মিটিংয়ে রাজনৈতিক দলকেও ডেকেছেন এবং সংস্কার কমিটির প্রধানরাও থাকবেন। প্রধান উপদেষ্টার মোটামুটি তার প্রধান ইচ্ছা হলো যে একটা সর্বসম্মত সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করা। সেই জন্য রাজনৈতিক দলগুলোর মতামত জানার জন্য তিনি ডেকেছেন। জাতীয় নির্বাচনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারপর একটা স্থিতিশীল সরকার আসলে আমার মনে হয় তখন স্থানীয় নির্বাচনটা বেটার। এর আগে যদি করা হয় আমার মনে হয় যেহেতু স্থানীয় নির্বাচন আপনি কাউকে থামাতে পারবেন না, সবাই করবে। পলিটিক্যাল পার্টিগুলো এটা পরবর্তীতে সাইন করবে। যেই সাইন হবে সেই সাইন ডকুমেন্টটা হবে হচ্ছে জুলাই চার্টার। সেই জুলাই চার্টারের উপরে নির্ভর করবে যে আমাদের ইলেকশনের ডেটটা কবে। তা অলরেডি আপনারা দেখেছেন প্রফেসর ইউনূস বলেছেন যে মোস্ট লাইকলি ইলেকশনটা হবে এই ডিসেম্বরের মধ্যে। এ নিয়ে আরো জানাতে রাজধানীর বেইলি রোড থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। বনি, বেলা 3টায় তো এই বৈঠক শুরু হয়েছে এবং এখনো চলমান রয়েছে। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনার কথা ছিল, এছাড়া আর কি কি বিষয়ে আলোচ্য সূচিতে রয়েছে আজকে? মূলত যে 6টি সংস্কার কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদনের উপরে কিন্তু এই যে রাজনৈতিক দল যারা আজকে এখানে অংশ নিয়েছেন তাদের সঙ্গে আলোচনা হবে। অর্থাৎ 6 কমিশনের যে সুপারিশগুলো রয়েছে, বিশেষ করে আমরা যদি সংবিধান সংস্কার কমিশনের কথা বলি, নির্বাচন সংস্কার কমিশনের কথা বলি, সেই সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে কিন্তু মূল আলাপ বা মূল যে আলোচনা সেই আলোচনাটি অনুষ্ঠিত হবে। এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো যখন আসছিল তখন কিন্তু আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা কিন্তু আসলে আমাদেরকে জানাচ্ছিলেন যে এই যে পুরো যে বিষয়টি রয়েছে, এই জুলাই আন্দোলন এবং জুলাই আগস্ট আন্দোলনের যে চেতনা, অর্থাৎ রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা এই 6 সংস্কার কমিশনের যে সুপারিশগুলো রয়েছে তার মধ্যে প্রতিফলিত রয়েছে। যদিও রাজনৈতিক দলগুলোর মধ্যে এখানে কিছু কিছু জায়গায় মত দ্বিমতের জায়গা রয়েছে। আমরা বেশ কয়েকটি রাজনৈতিক দল, ইসলামিক দল যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে কিছু কিছু পয়েন্টে তাদের দ্বিমত রয়েছে। সেই দ্বিমতের জায়গাগুলো তারা আজকের এই বৈঠক বা যে সভা সেই সভায় তুলে ধরবেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সরকারের মেয়াদ কমিয়ে আনা, যে 4 বছর করা, 5 বছর জায়গায় 4 বছর করা, সেই বিষয়টি নিয়ে অনেকে বলছিলেন যে আসলে তারা এরকমটি চান না, তারা 5 বছরই সরকারের মেয়াদ হোক সেটাই চান। সেই বিষয়টিও তারা তুলে ধরবেন। আজকের এই যে বৈঠকটি হবে, এই বৈঠক নিয়ে আমরা সরকার পক্ষের থেকে প্রেস সচিবের সঙ্গে কথা বলছিলাম। তিনি কিন্তু আমাদেরকে বলছিলেন যে এই পুরো যে আলাপ আলোচনাটি হচ্ছে সেই আলোচনার মধ্যে জানার চেষ্টা করা হবে যে এই যে জুলাই আগস্টের যে জুলাই ঘোষণাপত্র যেটি তৈরি করার কথা রয়েছে, এই সুপারিশগুলো সব রাজনৈতিক দল মেনে নিবে এবং তারা সই করবে, সেইটাকে আসলে জুলাই ঘোষণাপত্র হিসেবে ধরে নেওয়া হবে। এবং সেই জুলাই ঘোষণাপত্রের আলোকেই রাষ্ট্র সংস্কারের যে কাজ, সেই কাজ সংস্কার শুরু হবে। এবং এই যে কমিশনটা, ঐক্যমত কমিশন তৈরি করা হচ্ছে, এই কমিশনের মেয়াদ কিন্তু 6 মাস ধরা হয়েছে। অর্থাৎ 6 মাসের মধ্যেই পুরো আলাপ আলোচনা শেষ করে সংস্কারের কাজ শুরু করার যে বিষয়টি সেটি শুরু হয়ে যাবে। এবং আপনি জানেন যে দুবাইয়ে যখন ওয়ার্ল্ড
গভর্নমেন্ট সামিটে প্রধান উপদেষ্টা যোগ দিয়েছিলেন, তখন কিন্তু তিনি বলেছিলেন যে এই চার্টার তৈরি হওয়ার পরেই সংস্কার কাজ শুরু হবে, এবং সেটা যদি হয় তখন তিনি বলেছিলেন সম্ভাবনা আছে ডিসেম্বরে নির্বাচন হওয়ার। আমরাও যখন রাজনৈতিক দলগুলো এখানে এসেছে তাদের সঙ্গে কথা বলছিলাম, তারাও বলছিলেন যে যত দ্রুত সম্ভব এই যে পুরো আলাপ আলোচনা শেষ করে ঐক্যমতে পৌঁছানোর পর যে নির্বাচনের বিষয়টি সেটি নিয়ে কিন্তু তারা বলছিলেন। আমরা অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যখন কথা বলছিলাম তারা বলছিলেন যে আসলে এই পুরো যে সংস্কার ব্যবস্থা এটি করতে যেহেতু সময় লাগবে, স্থানীয় সরকারের যে নির্বাচন সেটি যদি আগে দেওয়া যায় সেই বিষয় নিয়েও কিন্তু অনেকেই মতামত দিচ্ছিলেন। এই সামগ্রিক যে বিষয়গুলো রয়েছে সেই সামগ্রিক বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই যে সভাটি হচ্ছে এই সভায় আলোচনা হবে। আমরা যতদূর জানতে পেরেছি বেলা ৩টার সময় যখন এই বৈঠকটি বা সভাটি শুরু হয়েছে তখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সূচনা বক্তব্য দিয়েছেন, যে সূচনা বক্তব্যে তিনি ২৪শে যে গণ অভ্যুত্থান এবং রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে যে চিন্তা সেই চিন্তার একটি প্রতিফলন তিনি তার বক্তব্যে তুলে ধরেছেন, এবং সেই বক্তব্য এই ৬ সংস্কার কমিশনের যে মূল পুরো প্রতিবেদন সেই প্রতিবেদনগুলোর উপরেই এখন আলোচনা চলছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আমরা দেখছিলাম যে যখন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসছিলেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন তাদের দাবি দাওয়াগুলো নিয়ে। তারা কোন কোন বিষয়গুলোকে উল্লেখযোগ্য হিসেবে তুলে ধরেছেন আপনাদের কাছে? রাজনৈতিক দলগুলোর ব্যাপারে যদি আমি আপনাকে একটু বলি, রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ কেউ আসলে বলছেন যে এখন পর্যন্ত যেই সুপারিশগুলো রয়েছে বেশিরভাগ সুপারিশই ভালো এবং এই সুপারিশগুলো প্রয়োজন। আবার অনেকেই বলছেন যে যে সুপারিশগুলো দেওয়া হয়েছে এই সবগুলো সুপারিশ আসলে এই সরকারের একার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়, সেক্ষেত্রে একটি রাজনৈতিক সরকার প্রয়োজন বলেও কিন্তু তারা মন্তব্য করেছেন। অর্থাৎ সামগ্রিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে মত দ্বিমতের জায়গা রয়েছে, এবং এই যে মত দ্বিমত সেটি নিয়ে কিন্তু আজকের এই আলোচনার আয়োজন। এবং এই পুরো যে আলোচনাটি হবে এই আলোচনার মধ্যে বেশ কয়েকটি বিষয় তুলে ধরা হবে। তার মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি সরকারের মেয়াদ, এই যে নির্বাচন কাঠামো, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, আনুপাতিক হারে ভোট, এই বিষয়গুলো নিয়ে আসলে বিস্তারিত আলাপ আলোচনা হবে। যারা আসলে এটার পক্ষে বিপক্ষে তারা তাদের যে মতামত তাদের যুক্তি সেগুলো তারা উপস্থিত করবেন, এমনটি কিন্তু আভাস পেয়েছি আমরা রাজনৈতিক দলের যারা ব্যক্তিবর্গ রয়েছে তাদের সঙ্গে কথা বলার পর। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছেন রাজনৈতিক দলগুলো। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন বেইলি রোড থেকে আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। বগুড়ার সোনাতলায় স্কুল কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। শুক্রবার রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুর খবরে প্রতিপক্ষ ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ হান্নান বাটালুর বাড়ির সহ কয়েকটি বাড়িতে হামলা করে নিহত রাশেদ হাসানের সমর্থকরা। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। গত ৭ ফেব্রুয়ারি প্রতিপক্ষের হামলায় আহত হন পাকুল্লা ইউনিয়ন যুবদল আহ্বায়ক রাশেদ হাসান। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে বিরোধ চলছিল দুপক্ষের। ওখানে উৎপেতে থাকা একজন দেখছে, দেখে সবাইকে সংবাদ দিয়ে ওখানে পরে মাগরিবের নামাজের আগে আগে ওখানে ওরা দলবদ্ধভাবে যায়, ওকে কোনো কিছু না পেয়ে ঘরের ভিতরে ইট পাইছে, ইট দিয়ে ওকে কুবাইয়ে কুবাইয়ে মারছে। নাটোরের লালপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা ও তার 2 ছেলের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন স্বজন ও নেতাকর্মীরা। সকাল 10টার দিকে লালপুর থানার সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় ত্রিমোহনী এলাকায় ঈশ্বরদী বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন তারা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন। গতরাতে উপজেলার কলোনি গ্রামে নিজ বাড়ি থেকে লালপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক খোকন খাঁ ও তার 2 ছেলে অনিক খাঁ ও ফিরোজ খাঁকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কাল দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে হবে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। দোয়া পরিচালনা করবেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এদিকে ইজতেমার দ্বিতীয় দিনে লাখো মুসল্লির ঢল টঙ্গীর তুরাগ তীরে। বার্ধক্যজনিত কারণে এ পর্যন্ত ইজতেমার ময়দানে 3 মুসল্লির মৃত্যু হয়েছে। আখেরি মোনাজাতে উপলক্ষে রোববার কয়েকটি সড়ক পরিহার সহ 14 নির্দেশনা ডিএমপির।
তুরাগ তীরের ইস্তেমা ময়দানে ইবাদত বন্দিগিতে মশগুল মুসল্লিরা। ফজর থেকে এশা পর্যন্ত ঈমান, আমল, আখলাক ও দিনের পথে মেহনতের ওপর চলছে আম বয়ান। মুসল্লিরা বলছেন 3 দিনের ইস্তেমা থেকে দিনের শিক্ষা নিয়ে পথ চলবেন তারা, সেই সাথে বের হবেন ইসলাম প্রচারে। আল্লাহর কাছে ফরিয়াদ করার জন্য ঈমান আমল যেন ঠিক হয়, আখিরাতে যেন শান্তি লাভ করতে পারি। বেশি জামাত বিদেশে যাইতে পারে, 4 মাসের জন্য যাইতে পারে, 1 চিল্লার জন্য যাইতে পারে, এবং পুরা দেশের ভিতরে প্রত্যেকটা ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতমুখী যেন হতে পারে। এদিকে রোববার আখেরি মোনাজাতে আরো বাড়বে মুসল্লিদের ঢল। ভোগান্তি এড়াতে কয়েকটি সড়ক পরিহার সহ 14টি নির্দেশনা দিয়েছে জিএমপি। তবে গাজীপুরের সড়কে যান চলাচল স্বাভাবিক থাকবে জানিয়েছে পুলিশ। রাস্তা সচল থাকবে, রাস্তার মধ্যে উঠলেন মানে রাস্তায় হাঁটবেন অথবা রাস্তায় গাড়ি চলবে। রাস্তায় কেউ দাঁড়ানোর জন্য না, রাস্তায় কেউ বসার জন্য না। এই জিনিসটি যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমার মনে হয় যান চলাচলের কোনো অসুবিধা হবে না। ইস্তেমার তৃতীয় পর্বে আখেরি মোনাজাত হবে দুপুর 12টা থেকে 12:30 নাগাদ। দোয়া পরিচালনা করবেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। আগামীকালকে সকালেও একটা বয়ান আছে, বয়ানের পরে আগামীকালকে 10টা থেকে হেদায়েতের বয়ান শুরু হবে। হেদায়েতের বয়ান শেষ হওয়ার পরে আমরা আশা করছি 12টা 12:30টার ভিতরে ইনশাল্লাহ আখিরি মোনাজাত শুরু হবে, এবং আমরা আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষকে আখিরি মোনাজাতে শরীক হওয়ার জন্য, অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাওলানা সাদ অনুসারীদের আয়োজিত ইস্তেমার এই পর্বে অংশ নিয়েছেন 49 দেশের প্রায় 1,500 বিদেশি মুসল্লি। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়ে যাচ্ছে এবারের 58তম বিশ্ব ইস্তেমা। শুধুমাত্র দ্বন্দ্বের কারণে এবছরও 3 পর্বে অনুষ্ঠিত হলো বিশ্ব ইস্তেমা। এই ময়দানে আসা মুসল্লিরা বলছেন আগামী বছর থেকে তারা কোনো দ্বন্দ্ব চান না, তারা চান সবাই এক হয়ে প্রচার করবেন ইসলাম। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর। বিশ্ব ইস্তেমার খবর জানাতে এই মুহূর্তে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, অনেকে তো আগামীকাল যেহেতু আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য এখন পর্যন্ত ইস্তেমামুখী হচ্ছেন, এই মুহূর্তে কি কি আয়োজন চলছে আর মুসল্লিদের ভিড় বাড়ছে কিনা? দেখুন, আয়োজনের কথা যদি বলি যে সকাল থেকেই এখানে বয়ান হচ্ছে এবং বয়ান করছেন ভারত এবং পাকিস্তানের মাওলানা, এবং সাথে সাথে সেই বয়ানগুলো কিন্তু অনুবাদ হচ্ছে বাংলায়, এবং যারা খিত্তায় মুসলিরা রয়েছেন তারা এই এখানে বয়ান শুনছেন এবং তালিম শুনছেন, এবং এখানে যারা চিল্লাধারী মুসলি তাদের চিল্লার বিষয়টি এখানে তালিকাভুক্ত করা হবে, এবং আগামীকাল আখেরি মোনাজাতের পর কে কোথায় বেরিয়ে যাবেন দাওয়াতি কাজের সেই বিষয়টি এখানে ফয়সালা করা হচ্ছে। এছাড়া আজকে আসর নামাজের পর এখানে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে, এবং আমরা এই বিষয়টি নিয়ে এখানে যারা আয়োজক তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে কনে পক্ষের সম্মতিতে তাদের অভিভাবক এবং বর পক্ষ সহ তাদের অভিভাবক এখানে আসবেন, এবং এখানে বিয়ে পড়ানো হবে, পরে বিয়ের খুতবা পড়ানো হবে, বিয়ের খুতবা পড়াবেন দিল্লির মাওলানা এখানে ইউসুফ বিন সাদ, এবং তারপরে কিন্তু যে এখানে খুরমা খেজুর যেগুলো আনা হবে উপহার হিসাবে সেগুলো উপস্থিত মুসলিমদের মধ্যে বিতরণ করা হবে, এবং মোহরানার যে বিষয়টি সেটাও কিন্তু এখানে আলোচনার মাধ্যমে বরপক্ষ এবং কন্যাপক্ষের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে এটা নির্ধারিত হয়ে থাকে। এবং আপনি জানেন যে প্রতি বছরে এই বিয়েটি হয়ে থাকে ইস্তেমার শনিবার দিন, এবং এই ধারাবাহিকতা আজকেও এই গণবিয়েটি অনুষ্ঠিত হবে বলে আমরা জেনেছি, এবং আগামীকাল 12টা থেকে 12:30টার ভিতরে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে, এবং আখেরি মোনাজাত পরিচালনা করবেন দিল্লির মাওলানা সাদের যে বড় ছেলে ইউসুফ বিন সাদ, তিনি দোয়া পরিচালনা করবেন। এর আগে হেদায়েতি বয়ান হবে, এবং সেই হেদায়েতি বয়ানও তিনি করার কথা রয়েছে। এবং আপনাকে বলে রাখি যে এই যে আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাতে এখানে মুসল্লিদের সাথে সাথে গাজীপুর, টঙ্গী সহ আশেপাশের এলাকার মুসল্লিরা আসবেন, এবং সেই লক্ষ্যে যানবাহন যাতে বন্ধ না হয়, মানুষের ভোগান্তি বা মুসল্লিদের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয় সেই কারণে সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবারও যোগাযোগ করব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এটা কার এই ফোন কার এই ফোন কার এই ফোন আকারে দুঃখিত, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। চলে যাচ্ছি পরের সংবাদে। ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে
4 দিনব্যাপী ওরস শুরু হয়েছে। এই উপলক্ষে লাখো মানুষের সমাগম ঘটেছে। ওরস উপলক্ষে থাকা, খাওয়া ও গাড়ি পার্কিংয়ের জায়গার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য 20,000 স্বেচ্ছাসেবী, 2 শতাধিক পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। মঙ্গলবার ভোরে বিশ্ব শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 4 দিনের এই ওরস। ওরস ঘিরে এলাকায় গ্রামীণ মেলা বসেছে। ভিসা সহ নানা জটিলতায় বেনাপোল বন্দর দিয়ে কমেছে পণ্য রপ্তানি। এতে ব্যবসায়ীদের ক্ষতির পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকার। ব্যবসায়ীরা বলছেন 2024 সালে প্রতিদিন গড়ে যেখানে রপ্তানি হতো 200 থেকে 300 ট্রাক পণ্য, এবছর জানুয়ারিতে রপ্তানি হয়েছে মাত্র 110 থেকে 170 ট্রাক পণ্য। ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানির বেশিরভাগই হয় বেনাপোল বন্দর দিয়ে। চলতি মাসে আমদানি স্বাভাবিক থাকলেও কমেছে রপ্তানি। বন্দরের তথ্য বলছে 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন গড়ে 180 থেকে 300 ট্রাক পণ্য রপ্তানি হয়। কিন্তু ডলারের দাম বৃদ্ধি ও ভিসা জটিলতায় চলতি বছরের জানুয়ারিতে পণ্য রপ্তানি হয়েছে গড়ে 110 থেকে 170 ট্রাক। এতে ব্যবসায়ীদের ক্ষতির পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকার। যে ভারতের সাথে ভিসা না থাকার কারণে আমরা যারা ব্যবসায়ী, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা ভারতের সাথে যোগাযোগ রক্ষা করতে পারিনি, যে কারণে আমাদের মতন ব্যবসায়ীরা পথে বসে গেছে। চাল নিয়ে আসি, ম্যাশ নিয়ে আসি, যাবে আগে যেভাবে আসতো তার থেকে ওনাদের কম আসে। বন্দর কর্তৃপক্ষ বলছে আমদানি স্বাভাবিক থাকলেও রপ্তানি কিছুটা কমেছে। ভিসা জটিলতা কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা কর্মকর্তাদের। গত 7 মাসের ব্যবধানে আমাদের যে আমদানি সেটি স্বাভাবিক রয়েছে, কিছুটা অল্প কিছুটা হয়তো কমেছে, কিন্তু রপ্তানি কিছু কমেছে। যে যাত্রী প্যাসেঞ্জার যাতায়াত ভিসা জটিলতার কারণে এটি অনেকটাই কমেছে। আমি আশা করি যে এটি খুব দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে। গেল বছর এই বন্দর দিয়ে পাট, চামড়া, মাছ, ঝুট কাপড় ও গার্মেন্টস পণ্য রপ্তানি হয়েছে 4,59,000 টন। আর চলতি বছরের জানুয়ারিতে রপ্তানি 27,300 টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে বেনাপোল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী MA রহিম। রহিম, জানুয়ারি থেকে তো বেনাপোল বন্দরে পণ্য রপ্তানির সংখ্যা কমেছে, এই নিয়ে ব্যবসায়ীরা এবং বন্দর কর্তৃপক্ষ কি জানিয়েছে? আপনি জানেন যেহেতু দেশের বৃহত্তর বন্দর বেনাপোল বিশেষ করে ভারত ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের অর্থাৎ সিংহভাগ পণ্য, যেখানে বাংলাদেশের ভারতের মধ্যে 80% পণ্য এই বেনাপোল দিয়ে আমদানি রপ্তানি হয়ে থাকে। সেক্ষেত্রে বেনাপোল বন্দরে প্রায় 2000 সাল পরবর্তীতে আমদানি রপ্তানি যেমন বৃদ্ধি পায়, তবে সম্প্রতি 5 থেকে 7 মাস যাবত আমদানি অনেকটা স্বাভাবিক থাকলে রপ্তানি অনেকটা কমে গেছে। সেক্ষেত্রে আমি কথা বলেছি বেনাপোলে আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট যারা বা বন্দর কর্তৃপক্ষের সাথে যারা, তারা আমাকে যেটা জানার ক্ষেত্রে আমদানি, আপনি জানেন যে আগে যেভাবে আমদানি করতে 2-4-500 ট্রাক পণ্য যেমন আমদানি হতো, রপ্তানি হতো 2 থেকে 300 ট্রাক পণ্য, তবে সম্প্রতি 2-3 মাসের ব্যবধানে 200 নিচে নেমে 110 থেকে 120 ট্রাক পণ্য রপ্তানি হচ্ছে, বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হচ্ছে। সেক্ষেত্রে ব্যবসায়ীদের দাবি বা আমদানি রপ্তানি তাদের দাবি যে প্রকৃতপক্ষে বাংলাদেশ থেকে ভারতের কলকাতা বা দিল্লি হয়ে ট্রানজিট সুবিধায় আমেরিকা, ইংল্যান্ড সহ বিশ্বে বা ইউরোপে বা মধ্যে রাখছেন বিভিন্ন দেশে এই পণ্যগুলো রপ্তানি হতো। যেহেতু ভারত হয়ে এই ট্রানজিটের সুবিধায় এই রপ্তানি পরীক্ষা আপাতত বন্ধ রয়েছে, এক্ষেত্রে বেনাপোল থেকে মালদ্বীপ হয়ে এই রপ্তানি হচ্ছে। এই কারণে বেনাপোলে কিছুটা রপ্তানি হয়েছে। আমি আপনাদের খবর সংবাদে জানাতে পারবো। বেনাপোল বন্দর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী MA রহিম। অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব গণতান্ত্রিক সরকার গঠন করা, জনগণের আস্থা ফেরাতে তাই জাতীয় নির্বাচনই আগে দিতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর LA উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে রিজভী বলেন, জনগণের কাছে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা ডক্টর ইউনূস সরকারের প্রধান দায়িত্ব। এ সময় তিনি রাজনৈতিক সরকার গঠনের আগে স্থানীয় সরকার নির্বাচনের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন। আগে সরকার গঠন করতে হবে, জাতীয় সংসদ নির্বাচন করতে হবে, আগে স্থানীয় সরকার নির্বাচন দিবে। তার মানে কি তারা বিশ্বাস করছেন না
যে রাজনৈতিক দলের অধীনে যে দলকে জনগণ ভোট দেবে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, তাহলে তো অবিশ্বাস থেকেই গেল। দেশজুড়ে অপারেশন ডেভিল হান্টে রাতে খাগড়াছড়ি, বাগেরহাট ও নোয়াখালী সহ 5 জেলায় মোট 45 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযানে খাগড়াছড়ি থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের 9 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে খাগড়াছড়িতে 4 দিনে গ্রেপ্তার 67 জন। এদিকে বাগেরহাটে আওয়ামী লীগের 10 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এই নিয়ে গত 7 দিনে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের 77 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলা, চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে নোয়াখালীতে যৌথ অভিযানে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত থেকে সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া হবিগঞ্জে 13 ও লক্ষ্মীপুরে 4 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের কুমিরা সন্দ্বীপ রুটে ফেরি চলাচল। প্রথমবারের মতো এই সার্ভিস চালুর মাধ্যমে সন্দ্বীপ যাতায়াতে যুগান্তকারী পরিবর্তন হতে চলেছে বলে মনে করছে নৌ পরিবহন মন্ত্রণালয়। তবে বিশেষজ্ঞরা বলছেন সমুদ্রে চলাচলে যথাযথ নিরাপত্তা ও আগাম সমীক্ষা প্রয়োজন। বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেল অনেকটা ঝুঁকি নিয়েই ট্রলারে পাড়ি দেন দ্বীপের মানুষ। 4 লাখ জনসংখ্যার দ্বীপটিতে যাতায়াতে এর বাইরে আর কোনো রুট নেই। এই ভ্রমণ নিরাপদ ও সহজ করতে ফেরি সার্ভিস শুরুর উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য সন্দ্বীপ ও সীতাকুণ্ডের কুমিরায় ফেরির জন্য অবকাঠামো তৈরির কাজ চলছে। এছাড়া সুযোগ সুবিধা বাড়ানো ও জনবল নিয়োগও শুরু করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। মার্চে এই সার্ভিস শুরু করতে চায় কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে পুরনো ফেরি দিয়ে শুরু হবে চলাচল। পরে এই রুটের জন্য বিশেষভাবে ফেরি তৈরির পরিকল্পনা রয়েছে। আমাদের কাছে বর্তমানে যে ফেরিগুলো আছে, 6টা ফেরি আছে, আমরা চেষ্টা করব মানে সেই ফেরি সেখান থেকে একটা ফেরি দিয়ে চালানোর জন্য একদম নিরাপত্তামূলক ফাইনাল যেটা সেটা আমরা আশা করছি অগাস্ট সেপ্টেম্বর, এই বছর অগাস্ট সেপ্টেম্বর আমরা পেয়ে যাব। বিশেষজ্ঞরা বলছেন প্রায় 17 কিলোমিটার চ্যানেলে ফেরি চালানোর আগে যথাযথ সমীক্ষা জরুরি। বর্ষায় উত্তাল নৌপথে আদৌ এ সার্ভিস দেওয়া সম্ভব কিনা তা নিয়েও রয়েছে সংশয়। ক্লাসিফাইড বিভিন্ন কোম্পানি আছে, ভিভি সার্টিফিকেট লাগে আর কি, তো ওই সার্টিফিকেট সহকারে ফেরি এই মুহূর্তে টিসির কাছে নেই বলে আমি জানি। তো এখন হয়তো আমরা টেম্পোরারি ঘাট যেহেতু আমরা নির্মাণ করেছি, টেম্পোরারি আমরা কিছু ফেরি ইনল্যান্ড রুটে যেগুলো চলাচল করে সেগুলোকে নিয়ে আসবো, কিন্তু নিরাপত্তার বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। নিরাপত্তা যদি নিশ্চিত করতে না পারি সেই ক্ষেত্রে ফেরি চলাচল করে। এদিকে ফেরি চালুর ঘোষণায় খুশি 2 তীরের মানুষ। তবে ঘাটগুলো জোয়ার ভাটা হিসেবে তৈরি করার দাবি তাদের। আমাদেরকে মনে করেন ওই জেটি বানাইতে ভালো করি এই সাইডে ওই সাইডে, তাইলে আমরা একটু সুবিধা পাবো আর কি। উন্নত মানের জেটি, যে জেটিগুলো আপনার জোয়ারের সময় বেশি যখন টাইট হয় তখন এটা টিকতে পারবে। আমি ইয়াং, তো আমি পানিতে নামতে পারবো, বাকিরা তো নামতে পারবো না আমার মা বাবা। তা আমি চাই যে দ্বীপাশে পারমানেন্টলি কোনো একটা ব্যবস্থা করা হোক। এতদিন সন্দ্বীপে যাত্রী পারাপারের ঘাটগুলো জেলা পরিষদের আওতাধীন ছিল। বুধবার এসব ঘাটের দায়িত্ব নেয় নৌ পরিবহন মন্ত্রণালয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজীপুরের সদর উপজেলার গজারি বনের ভেতর থেকে রাসেল ব্যাপারী নামে এক কিশোর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় শুক্রবার বিকেলে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন রাসেল। রাতে আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি পরিবারের সদস্যরা। শনিবার ভোরে গজারি বনের ভেতর দেখে মরদেহ উদ্ধার করে পুলিশ। পাবনার সাঁথিয়ায় মোবাইলে ডেকে নিয়ে ভ্যান চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের 3 দিন পর সরিষা ক্ষেত থেকে পলাশ হালদার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা অটোরিকশা ছিনতাই করতেই হত্যা করা হয়েছে পলাশকে। রাজবাড়ীর বালিয়াকান্দিতে মসজিদের মিলাদের মিষ্টি খেয়ে 12 মুসল্লি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বহরপুর পশ্চিমপাড়া জামে মসজিদে এই ঘটনা ঘটে। চিকিৎসক ও স্বজনরা জানায় শুক্রবার রাতে শবে বরাতের নামাজ শেষে বহরপুর পশ্চিমপাড়া জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদের মিষ্টি খাওয়ার পরপরই 12 জন মুসল্লি অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয়রা অসুস্থদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে 4 জনের অবস্থা বেশি খারাপ হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে চিকিৎসক। খাদ্যে বিষক্রিয়ার কারণে
মুসল্লিরা অসুস্থ হয়ে থাকতে পারেন বলে জানিয়েছে চিকিৎসক। রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো গ্লোবাল কুরআনিক স্কুল। সকালে রাজশাহীর কাশিয়াভাঙা সংলগ্ন এলাকায় স্কুলটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকিব। প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের 3টি ভাষা শেখানো হয়। শিক্ষা ভীতি নয়, খেলাধুলার মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে শিক্ষার্থীরা। দক্ষ হয়ে উঠবে বাংলা ইংরেজির পাশাপাশি আরবি শিক্ষায়। এই ধরনের শিক্ষা শিক্ষার্থীদের শিক্ষা জীবনের শুরুতেই ভিত মজবুত করে তুলবে। শিক্ষা প্রতিষ্ঠানে 125 জন শিক্ষার্থী রয়েছে। মাহারা হাতির বাচ্চাটি বড় হচ্ছে ডুলাহাজারা সাফারি পার্কে। নিয়ম করে দেয়া হচ্ছে খাবার। গেল 5 জানুয়ারি টেকনাফের হোয়াইকং হরিণখোলার বুড়াবনিয়া বনাঞ্চলে সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় মা হাতিটি। বাচ্চাটি বেড়ে উঠছে খোলা পরিবেশে। গত মাসে টেকনাফের বুড়াবনিয়া বনাঞ্চলে বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যায় মা হাতি। পরে শাবকটির ঠিকানা হয় কক্সবাজারের ডুলহাজারায়। সাফারি পার্কের কর্মীরা পরিচর্যা করছেন শাবকটির। জন্মের পর থেকে বেশ সুস্থ থাকলেও পরে কয়েক দফায় ডায়রিয়া আক্রান্ত হয় হাতির বাচ্চাটি। চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে অসুস্থ শাবকটিকে সুস্থ করে তোলার চেষ্টা করে যাচ্ছেন। আমরা প্রতিদিনই হাতির বাচ্চার পায়খানা চেক করে দেখি যাতে কোনো ধরনের অ্যাবনর্মালিটিস আসে কিনা। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ঠিক আছে, আগের চেয়ে চঞ্চলতাও বাড়ছে। দেশের বিভিন্ন স্থান থেকে ডুলহাজারা সাফারি পার্কে এই পর্যন্ত 3টি হাতির শাবক আনা হয়েছে। এদের মধ্যে 3 মাস বয়সে আনা যমুনার বয়স এখন 4। 1.5 মাস বয়সে আনা বীর বাহাদুর পা দিয়েছে 1.5 বছরে। আর গত মাসে আনা নতুন শাবকটির বয়স প্রায় 1.5 মাস। সদ্য যেটা নিয়ে আসা হলো সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। হাতিগুলিকে, অনাথ হাতিগুলিকে আসলে বড় করা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমরা আশা করি হাতিগুলিকে সুস্থভাবে বড় করতে পারবো। এর আগে 2022 নভেম্বরে 48 ঘন্টার ব্যবধানে মারা যায় রংবালা ও সৈকত বাহাদুর নামে 2 হাতি। এছাড়া গত বছর 15 অক্টোবর ট্রেনের ধাক্কায় আহত হওয়া আরও 1 হাতির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। আর এই ছিল এখনকার মতো সমগ্র বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।